বোর্ড পরীক্ষায় সবসময় ইতিহাস দেখতে হয়। ডাজন্ট ম্যাটার তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোন সাবজেক্টের এক্সাম দিবা, তোমাকে অবশ্যই ইতিহাস দেখে যেতে হবে। এখন এই ইতিহাসটা কি? এই ইতিহাস হচ্ছে যে কোন সাবজেক্টের কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হয়, বা একটা কিছু কমন টপিক থাকে যেগুলো থেকে নিয়মিত প্রশ্ন হবে। ওই সকল টপিকে তোমাকে যথেষ্ট পারদর্শী হতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এর বাইরে যেই টপিকগুলা থেকে প্রশ্ন আসবে, যেগুলা লিখতে বা অ্যান্সার করতে তোমার একটু এক্সট্রা টাইম লাগবে বা একটু চিন্তা করতে হবে, সেগুলোর জন্য যেন যেন তোমার হাতে পর্যাপ্ত সময় থাকে। এজন্য কমন টপিকগুলোতে তোমার পারদর্শী হতে হবে, যেন এগুলো দেখা মাত্র দ্রুত অ্যান্সার করতে পারো। আর সেক্ষেত্রে তোমাকে হেল্প করবে ইতিহাস। এই ইতিহাস দেখলে তুমি বুঝে যাবা যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো তোমাকে মাস্ট একদম পারদর্শী হয়ে পরীক্ষার হলে যাইতে হবে। ঠিক তেমনি রাসায়নিক পরিবর্তনের একটা কমন টপিক হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, যেখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে এরকম যে বাফার দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে এর পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা। এখন এটার অ্যান্সার তো আমরা জানি যে না, হবে না, তাই না? এক লাইনে উত্তর শেষ। কিন্তু এই এক লাইনে উত্তর দিলে তো তোমাকে 4 মার্ক দিবে না, তোমাকে কি করতে হবে? মেকানিজমটা দেখায় দিতে হবে, তাই না? যেটাতে তোমরা প্যারা খাও। কিন্তু আমি তোমাদেরকে ইনশাল্লাহ এইখানে এই যে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, রক্তের বাফার, তিনটা একসাথে আসবে না, যে কোনো একটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? যে কোনো একটা। তো আমি তোমাদেরকে 5-7 মিনিটের মধ্যে তিনটাই শিখাই দিব, এবং একদম সিম্পল ভাবে। এবং তোমরা এভাবেই লিখবা, নিজের ভাষায় লিখবা। মনে রাখবা, কেমিস্ট্রিতে বাংলা কথার উপর কোনো নাম্বার থাকে না, নাম্বার থাকে রিয়েকশন, মেকানিজম, ক্যালকুলেশন এসবের উপরে। তো তোমার যদি রিয়েকশনটা ঠিক থাকে, বাংলা কথাটা নিজের মতো লিখলেই তুমি 100% মার্কস পাবা। তো দেখো, আমরা স্টার্ট করি। ধরো তোমাকে একটা অম্লীয় বাফার দিল, দিয়ে বলল যে এখানে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে এর পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা। তো খেয়াল করে দেখো, আমরা একটা অম্লীয় বাফার নিলাম, অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট। তো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড, এটাই উভমুখী চিহ্ন দিয়ে আমরা ভাঙবো, অর্থাৎ এটা সামান্য পরিমাণ বিয়োজিত হবে, এখানে একটা সাম্যাবস্থা থাকবে। আর এটা তো লবণ, লবণ তো অনেক বিয়োজিত হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি পাবো? অ্যাসিটেট আয়ন আর এস প্লাস, আর এখানে অ্যাসিটেট আয়ন আর সোডিয়াম আয়ন, ঠিক আছে? এইবার আসো, আমরা যদি এখানে অ্যাসিড যোগ করি, আমরা কি যোগ করব? অম্ল যোগ করব, মানে অ্যাসিড যদি যোগ করি, অ্যাসিড যোগ। এখন ভাইয়া অ্যাসিড যোগ মানে কি? অ্যাসিড যোগ মানে হচ্ছে এস প্লাস যোগ, তাই না? অ্যাসিড যোগ মানে হচ্ছে এস প্লাস যোগ। তো এই এস প্লাস যোগ করার সাথে সাথে দ্রবণে যে অ্যাসিটেট আয়ন আছে, CH3 ডাবল ও মাইনাস, এই আয়নটা কি করে? এই আয়নটা হচ্ছে এই এস প্লাসটাকে নিয়ে যায়, নিয়ে কি তৈরি করে ভাইয়া? নিয়ে নিয়ে এখানে এই CH3C তৈরি করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি যে দ্রবণে একটা এস প্লাস যোগ করলা, ওই এস প্লাসটা যোগ করার সাথে সাথে সেটা কি হয়ে গেছে? অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে গেছে। এবার তুমি যদি দ্রবণে ক্ষার যোগ করতে চাও, অর্থাৎ বেস যোগ করতে চাও, ধরো তুমি কি যোগ করবা? তুমি বেস যোগ করবা, বেস। তো বেস যোগ করা মানে কি ভাইয়া? বেস যোগ করা মানে হচ্ছে ওএস মাইনাস যোগ করা। কি যোগ করা? ওএস মাইনাস যোগ করা। তো এই ওএস মাইনাস যোগ করার সাথে সাথে দ্রবণে যে এস প্লাসটা আছে, এই এস প্লাসটা ওএস মাইনাসকে নিয়ে যাবে, নিয়ে কি করবে? নিয়ে হচ্ছে H2O বানায় দিবে। এই যে H2O বানায় দিবে, পানি বানায় দিবে, ঠিক আছে? এখন তুমি যে এই যে এস প্লাস যোগ করলা বা ওএস মাইনাস যোগ করলা, হ্যাঁ, যোগ করার ফলে এদের যে ইফেক্ট, যে প্রভাবটা, সেই প্রভাবটা দ্রবণের উপর পড়বে কিনা? উত্তর হচ্ছে না। কেন পড়বে না? তুমি দেখো, এখানে এস প্লাস দেওয়ার সাথে সাথে এখানে CH3C তৈরি হয়ে গেছে, আর এখানে ওএস মাইনাস দেওয়ার সাথে সাথে সে কি হয়েছে? এই এস প্লাস তাকে নিয়ে পানি তৈরি করে ফেলছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে দ্রবণ থেকে এখান থেকে তো একটা এস প্লাস কমে গেছে, আবার এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভাই এই যে আমাদের সাম্যাবস্থা। তোমরা লা আশাতেলি আঙ্কেলের নীতি পড়েছো, যে লা আশাতেলি আঙ্কেলের নীতি অনুযায়ী যদি এস প্লাসটা কমে যায়, সাম্যাবস্থা ডানে যাবে, ডানে শিফট হয়ে একটা এস প্লাস তৈরি করে দিবে। বা অ্যাসিটিক অ্যাসিড বেড়ে গেলে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড বেড়ে গেলে সাম্যাবস্থা ডানে শিফট হয়ে কি হবে? একটা অ্যাসিটিক অ্যাসিড কমায় দিবে, সিম্পল, ঠিক আছে? তো কোনটা বেড়ে যাবে, কোনটা কমে যাবে, সেইটা সিদ্ধান্ত নেবে হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তো এটা নিয়ে আমাদের আর প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, তো এভাবেই কি করে এই সাম্যাবস্থা থাকার কারণে তুমি সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যাই যোগ করো না কেন, সেটাকে সে কি করতে পারে? মিনিমাইজ করে দিতে পারে। এখন তোমার বিক্রিয়া কিন্তু আসলে এতটুকুই, এই যে যেটুকু দেখাইলাম, অর্থাৎ হাইড্রোক্সিল আর এস প্লাস মিলে পানি, আর এখানে তুমি যদি অম্ল যোগ করো, তাহলে এস প্লাস আর অ্যাসিটেট আয়ন মিলে অ্যাসিটিক অ্যাসিড, শেষ।
এবার আসো একটা ক্ষারীয় বাফার যদি তুমি চিন্তা করো, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে কি হবে, অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, আর অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তো এবার আসো এখানে তুমি যদি অ্যাসিড যোগ করো, ঠিক আছে, এখানে যদি অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ মানে কি ভাইয়া, অ্যাসিড যোগ মানে হচ্ছে এস প্লাস যোগ। এই এস প্লাস কি করবে, এই যে হাইড্রোক্সিল নিয়ে যাবে, নিয়ে কি তৈরি করবে, নিয়ে পানি তৈরি করবে, ওকে। আর যদি তুমি বেস যোগ করো মানে ক্ষার যোগ করো, বেস যোগ মানে কি হাইড্রোক্সিল যোগ করো, তাহলে এই হাইড্রোক্সিলটা এই যে দ্রবণে যে দ্রবণে যে আয়নটা আছে, অ্যামোনিয়াম আয়নটা আছে, এই অ্যামোনিয়াম আয়ন এই হাইড্রোক্সিলকে খেয়ে ফেলবে, খেয়ে এখানে কি তৈরি করবে, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, তো এরপরে বাকি কথা ওই যে আগের মতোই, যেহেতু এখানে একটা সাম্যাবস্থা আছে, এখানে তোমার এই একটা এস প্লাস ও এস মাইনাস কমে গেলেও সাম্যাবস্থা শিফট হবে, অথবা অ্যামোনিয়াম আয়ন বেড়ে গেলেও সাম্যাবস্থা শিফট হয়ে সেটাকে কি করবে, নিউট্রাল করে দিবে। সো এখানে আর কোনো তোমার ওই এস প্লাস বা এস মাইনাস যোগ হবে বা বিয়োগ হবে, সেক্ষেত্রে কোনো প্যারাই নিতে হবে না, খুবই সিম্পল। ঠিক আছে, পরীক্ষার খাতায় কি লিখবা সেটা আমি আবার এক লাইনে বলে দিব শেষে, জাস্ট মেকানিজমটাকে দেখো। এরপরে আসো রক্তের ব্যাপার। রক্তের ব্যাপারে কি আছে, রক্তের ব্যাপার আছে কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট। হ্যাঁ, রক্তের কিন্তু আরো ব্যাপার আছে, প্রোটিন ব্যাপার আছে। হ্যাঁ, ওইসব ব্যাপার কিন্তু তোমার পরীক্ষার হলে রিটেনে আসবে না, রিটেনে শুধু এই বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড ব্যাপারটা আসবে। তো এই ক্ষেত্রে তুমি কি করবা ভাইয়া, এই ক্ষেত্রে আবারও দেখো সিম্পল, যে আমরা কার্বনিক অ্যাসিড নিলাম, সেটা ভাঙলাম, তারপরে সোডিয়াম বাইকার্বনেট, এটা লবণ, সেটাও ভাঙলাম। এবার তুমি এখানে কি যোগ করবা, এখানে যদি তুমি অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ করা মানে কি, অ্যাসিড যোগ করা মানে হচ্ছে এস প্লাস যোগ করা, তাই না, এস প্লাস যোগ করা। তো এই এস প্লাস যোগ করলে সে কি করবে, এই যে বাইকার্বনেট যে আয়ন আছে তার সাথে যুক্ত হবে, তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3। এরপরে তুমি যদি এখানে বেস যোগ করো মানে ক্ষার যোগ করো, ক্ষার যোগ করা মানে কি, ওএস মাইনাস, হাইড্রোক্সিল যোগ করা। এই হাইড্রোক্সিল যোগ হয়ে কি করবে, এইখানে যে এই যে এস প্লাসটা আছে, এই এস প্লাসটা কি করবে, ওএস মাইনাস, তার প্রিয় খাবার ওএস মাইনাসকে খেয়ে ফেলবে, খেয়ে কি তৈরি করবে, খেয়ে পানি তৈরি করবে, H2O তৈরি করবে। ঠিক আছে, H2O তৈরি করবে, শেষ। তাহলে তোমার আসলে পরীক্ষাতে একসাথে তিনটা আসবে না, যে কোনো একটা আসবে। তো যেটাই আসুক বিক্রিয়া কিন্তু এইটুকুই। এই পরীক্ষার হলে বিক্রিয়া এইটুকুই। এখন তুমি কি লিখবা পরীক্ষার খাতায়, কি লিখবে, যেটাই আসুক। হ্যাঁ, তো খুবই সিম্পল, শুরু করবা যে আমাদের উক্ত দ্রবণটা বলে দিবে যে অমুক অমুক দ্রবণটা, বা পাত্র 1-এর দ্রবণ, পাত্র 2-এর দ্রবণ, এরকম একটা পাত্রের মধ্যে দ্রবণটা থাকবে। তো বলবা যে পাত্র 1 বা পাত্র 2-এর দ্রবণ একটা বাফার দ্রবণ। কেন বাফার দ্রবণ সেটাও ব্যাখ্যা করবা, যে এখানে একটা লবণ আছে, এখানে একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার আছে, এবং তার লবণ আছে। ঠিক আছে, এটা তুমি অম্লীয় হোক আর ক্ষারীয় হোক, যার যার পার্সপেক্টিভে লিখবা। হ্যাঁ, তো এবার তুমি ধরো অম্লীয়টা তুমি লিখলা, যে এখানে অম্লীয় একটা দুর্বল অম্ল আছে এবং তার কি আছে, লবণ আছে। তো এটা একটা বাফার দ্রবণ। এরপরে তুমি কি করবা, বাফার দ্রবণ ভাঙবা, এই যে এইভাবে, যে অ্যাসিটিক অ্যাসিড এটাকে ভেঙে অ্যাসিটেট আয়ন আর এস প্লাস, আর সোডিয়াম অ্যাসিটেট এটা লবণ, এটাকে ভেঙে অ্যাসিটেট আয়ন আর সোডিয়াম প্লাস। এরপরে তুমি লিখবা যে উক্ত দ্রবণে অম্ল যোগ করলে, অ্যাসিড যোগ করলে, এখন অ্যাসিড যোগ করা মানে এস প্লাস যোগ করা, তো এস প্লাস যোগ করে এর পাশেই তুমি রিঅ্যাকশনটা দিবা, যে এস প্লাস এই অ্যাসিটেট আয়ন, এটা মানে আমি তো এইভাবে দেখাইছি, তুমি চাইলে এভাবেও লিখতে পারবা, তুমি চাইলে এই বিক্রিয়াটাকে এভাবেও লিখতে পারবা, যে এস প্লাস প্লাস CH3 C+O মাইনাস, এখান থেকে CH3 C+OH। তুমি যদি এইভাবেও লিখো সেটাও 100% কারেক্ট। ঠিক আছে, এইভাবে কেন লিখি, কারণ দেখায় দেওয়ার জন্য যে এই আয়নটা এর সাথে চলে যায়, ওই আয়নটা ওর সাথে চলে যায়, আর কিছুই না। ওকে, তোমাদের বইও দেখবা যে এরকম মার্ক করে দিয়ে লিখছে। তো তুমি যেভাবেই লিখো কোনো সমস্যা নেই, কারেক্ট। তুমি এই ফরম্যাটে, তুমি যেই ফরম্যাটে বিক্রিয়া শিখে আসছো, এই ফরম্যাটে লিখলেও কোনো সমস্যা নেই, বরং এই ফরম্যাটে লিখলে আরো তোমার জন্য সহজ হইতে পারে। তো ঠিক আছে, তুমি এবার লিখে দিলা যে এস প্লাস যুক্ত করলে এখানে যে অ্যাসিটেট আয়ন তৈরি হবে, আর আমরা যদি ক্ষার যোগ করি, এস মাইনাস যোগ করি, সেই এস প্লাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তো এখানে যেহেতু আমাদের একটা সাম্যাবস্থা আছে, হ্যাঁ, একটা সাম্যাবস্থা সিস্টেম আছে, এই সাম্যাবস্থা থাকার কারণে যদি দ্রবণ থেকে একটা এস প্লাস চলে যায়, কমে যায়, তাহলে সাম্যাবস্থার ডান দিকে কি হবে, শিফট একটা এস প্লাস তৈরি করে দিবে, সিম্পল। অর্থাৎ কোনো একটা ঘাটতি হলে সাম্যাবস্থা ওইদিকে শিফট হয়ে
যেটার ঘাটতি হবে সেটা তৈরি করে দিবে, শেষ। তো জাস্ট এইটুকু লেখা সুন্দর মতো লিখতে পারলে তুমি এটার ফুল মার্ক পাবা, কারণ এখানে বাংলা কথার উপর আহামরি কোনো নাম্বার থাকে না। মেইন জিনিসটা হচ্ছে মেকানিজম দেখাইছো, মেইন পয়েন্টটা উল্লেখ করছো, কেমিস্ট্রিতে তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে বাচ্চারা? তো হোপফুলি তুমি যদি প্রশ্ন সলভ করতে যাও তাহলে বিগত বছর দেখবো প্রত্যেক বছর এখান থেকে একটা করে প্রশ্ন আসে, 4 মার্কের কোশ্চেন। তো আশা করি এই ভিডিও দেখার পরে এটা অবশ্যই তোমরা নোট করে রাখবা এবং পরীক্ষার হলে এই 4 মার্ক নিশ্চিত করবা ইনশাল্লাহ। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।